মেসি, এমবাপ্পে, তারপরে আসলে ক্রিস্টিয়ানো রোনালদো, সব বড় বড় তারকা এবারের বিশ্বকাপে তারা খেলে ফেলেছে এবং তাদের নিজেদের কিন্তু সেই যোগ্যতার প্রমাণও দিয়েছেন। এবার কিন্তু আসলে পালা সেই ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি 5 বারের ব্যালন ডি'অর বিজয়ী এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। এবং অনেক সময় পর্তুগালে যারা ফ্যান রয়েছেন বা ফুটবল ফ্যান রয়েছেন তারা কিন্তু আসলে তর্ক সাপেক্ষে তাকেও কিন্তু এগিয়ে রাখে, কিন্তু একটা কারণ, সেটি হচ্ছে রোনালদোর কিন্তু বিশ্বকাপ ট্রফি নেই। এই একটা জায়গায় হয়তো তিনি পিছিয়ে আছেন এবং সেই সুযোগটা হয়তো 2026 বিশ্বকাপ, এবং তিনি হয়তো প্রাণপণে চেষ্টা করে যাবেন যে 2026 বিশ্বকাপ নিজের করে নিতে। একই সাথে কিন্তু তার শেষ বিশ্বকাপ, যেমনটা 2026 বিশ্বকাপ মেসির জন্য শেষ বিশ্বকাপ। কি মনে হয় রোনালদোকে নিয়ে কতটা আশা দেখছেন? এবার পর্তুগালের যে রাইট নাও যে টিম আছে, তর্ক সাপেক্ষে এবারের পর্তুগালের টিমটা এই টুর্নামেন্টে সবচেয়ে বেস্ট টিম ধরা যাচ্ছে এখন পর্যন্ত। পর্তুগালের যে মিডফিল্ড নিয়ে আমরা অলওয়েজ বলে আসতাম যে পর্তুগালের মিডের কারণে রোনালদো গোল পাচ্ছে না, অথবা পর্তুগালের মিডের কারণে হচ্ছে বড় বড় টুর্নামেন্টে পর্তুগাল ভালো করতে পারছে না। এবার কিন্তু এই কথাটি বলার একদমই অবকাশ নেই। পর্তুগালের মিডে দুর্দান্ত সব তারকারা রয়েছে। এবার প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে রেকর্ড করেছেন ব্রুনো ফার্নান্দেস রয়েছে পর্তুগালের অ্যাটাকিং মিডফিল্ডে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জোয়াও নেভেস রয়েছে, অন্যদিকে রয়েছে ভিতিনহা, রাইট নাও চ্যাম্পিয়ন্স লিগ উইনার, পিএসজি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। ইভেন এইবারের চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু মানে পিএসজি টপ 3 প্লেয়ার যদি আমরা কাউন্ট করি, ভিতিনহার নাম কিন্তু আসছে। দুর্দান্ত মিডফিল্ড নিয়ে এবার বিশ্বকাপে একটু প্রশ্ন থেকেই যায়, কিন্তু সেই ক্রিস্টিয়ানো রোনালদো তিনি একটা সময় ম্যাচে নামলেই গোল করতেন, কিন্তু সর্বশেষ 9টি ম্যাচে কিন্তু তিনি গোল শূন্য জাতীয় দলের হয়ে, বা সব ম্যাচ মিলিয়ে 9টি ম্যাচ মিলিয়ে তিনি কিন্তু আসলে একটি ম্যাচেও সিঙ্গেল গোল করতে পারেনি। এটি আসলে ম্যাচে হয়তো আমরা দেখতে পাচ্ছি এরকম, বাট আমরা যদি কম্পিটিটিভ ম্যাচের কথা বলি, লাস্ট 10টি ম্যাচে কিন্তু 10টি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেটা ভালো পারফর্ম করে আসছে তিনি। ইভেন আমরা যদি তার ক্লাব ফুটবলের সর্বশেষ ম্যাচের কথা চিন্তা করি, আল নাসের হয়ে খেলতে নেমেছিল। লাস্ট ম্যাচ কিন্তু মাস্ট উইন ম্যাচ ছিল পর্তুগালের জন্য। যদি সেই ম্যাচে তারা ড্র করতো, মাই ব্যাড, আল নাসেরের জন্য যদি সেই ম্যাচে তারা ড্র করতো, তারা কিন্তু লিগটি হারতে হতো আল হিলালের কাছে। শেষ ম্যাচ রোনালদো দুর্দান্ত একটি ফ্রি কিক গোল করেন এবং দারুণ একটি ভলি কার্ড করে দুর্দান্ত ফিনিশ করে নিজের ক্লাবকে শিরোপা ট্রফি ছোঁয়া সুযোগ করে দেন। তো আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি ভেরি এক্সাইটেড রোনালদোর জন্য এই ম্যাচ অনুসারে। রোনালদো বেশ অনেক বছর ধরে ফুটবল খেলে যাচ্ছে, কনসিস্টেন্টলি টপে ছিল বিগত 20 বছর ধরে। সেটাই, রোনালদোকে নিয়ে আসলে কোনো অবকাশ নেই যে তিনি সেরা খেলোয়াড়, এবং এখন পর্যন্ত কিন্তু তিনি 143টি তার গোল রয়েছে এবং সেটি আবার কিন্তু বিশ্ব রেকর্ড। জাতীয় দলের হয়ে 143টি গোল, সেটি হচ্ছে বিশ্ব রেকর্ড, এবং তার ধারের কাছে হয়তো কেউ নেই। অনেক ডিফারেন্স অন্য খেলোয়াড়দের তুলনায়। মেসি রয়েছে এবং তার গোলের মাঝখানে বেশ, আমি যদি ভুল হয়, 20 কি 30টি গোলের তফাৎ রয়েছে। অনেক গোল, এবং পরবর্তীতে আর সময় নেই। মেসির কথা যদি বলি, তিনি আর সর্বোচ্চ 2 বছর কন্টিনিউ করবেন। এটি আসলে আনঅফিশিয়ালি একটা ঘটনা। এবং আজকেই কিন্তু হচ্ছে যখন আর্জেন্টিনা ম্যাচ শেষ হয়েছে, কিন্তু আর্জেন্টিনার একটা গণমাধ্যমে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল 2030 বিশ্বকাপ নিয়ে তিনি ভাবছেন কিনা। তিনি কিন্তু না 3বার শব্দ বলেছেন এবং বলেছেন যে এটা আসলে কোনোভাবে সম্ভব নয়, কারণ 2030 বিশ্বকাপে মেসির বয়স হবে প্রায় 42 বছর। 42 বছর বয়সে আসলে তিনি আসলে এই বড় মঞ্চে গিয়ে এত চাপ আসলে কতটা সহ্য করতে পারবেন সেদিকে যদি 42 বছর মেসি হয়ে থাকে, রাইট নাও ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স কিন্তু 41 বছর হচ্ছে, 41 বছর পার করেছেন তিনি। তারপরেও কিন্তু বিশ্বকাপ জয়ের সেই ক্ষুধা রয়েছে তার মধ্যে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা 2018 পর থেকে গুঞ্জন উঠছিল 2022 হতে পারে তার সর্বশেষ ওয়ার্ল্ড কাপ, কিন্তু ফুটবলের প্রতি তার যে ভালোবাসা, তার যে ক্ষুধা, এখনো এত কিছু জয় করার পরেও ফুটবলের প্রতি যে তার জয়ের ক্ষুধা রয়েছে, বিশ্বকাপ জেতার যে জয়ের ক্ষুধা রয়েছে, সেটি কিন্তু তাকে 2026 বিশ্বকাপ পর্যন্ত এনেছে। এবং এইবার বলা হচ্ছে মেবি দিস টাইম পর্তুগাল উইল লিফট দ্য ট্রফি। তবে রোনালদোর কিন্তু তার মধ্যে কিন্তু সেই বয়সের ছাপটা পড়েছে এবং তিনি কিন্তু আসলে এখন 90 মিনিট আর খেলতে পারেন না। ইভেন তাকে সেকেন্ড হাফে যদি নামানো হয়, সেই ক্ষেত্রে তিনি অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছেন, এবং তিনি যে সেরা ফুটবলটা তার সারা জীবন খেলেছেন, সেই খেলাটা কিন্তু তার মধ্যে খুবই আমি কম দেখতে পাই, কারণ তিনি যা খেলেন এখনো সেটাও ইতিহাস। তবে তিনি আগে যা খেলতেন সেটা আরো ইতিহাস ছিলেন, কারণ একজন খেলোয়াড় যিনি আসলে তার ফিটনেস, তার গঠন গড়ন সবকিছু মিলে একই সাথে আপনি হ্যাটট্রিকের কথা বলেন, এক ম্যাচে গোল করার কথা বলেন, একটা ম্যাচে কত বেশি ইম্প্যাক্ট রাখা যায়, সবকিছুতেই একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে যে রোনালদো। অনেকে তো তর্ক সাপেক্ষে বলে থাকে যে মেসি হয়তো গড গিফটেড, কিন্তু রোনালদো তিনি আসলে পরিশ্রমী একজন ফুটবলার, এবং
পরিশ্রমী তাকে কিন্তু এই স্থানে নিয়ে এসেছে। সেটা তো অবশ্যই। আমরা রোনালদোর ক্যারিয়ার দিকে যদি একটু তাকাই, তিনি যেসব ক্লাবে পারফর্ম করেছেন সবকিছুতে কিন্তু দুর্দান্ত পারফর্ম দুর্দান্ত। রিয়াল মাদ্রিদের কথা যদি আমরা বলি, 438টি ম্যাচে 450 গোল তিনি করেছেন। রিয়াল মাদ্রিদ রাইট নাও লিডিং টপ স্কোরার কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাসে তিনি গিয়েছেন, জুভেন্টাসে সেখানেও তিনি 100 গোল করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সেকেন্ড স্পেলে তিনি যেবার গিয়েছিলেন খুব সম্ভবত 21-22 সেশনে, সেবারও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিল। ইভেন ইফ আই এম নট রং, সেবার ম্যানচেস্টার ইউনাইটেড টপ স্কোরার তিনি হয়েছিল। আসলে তখন বলা হচ্ছিল এই বুড়ো ক্রিস্টিয়ানো রোনালদো কি পারবে ম্যান ইউনাইটেডকে জয়ের আশা দেখাতে। বারবার আমরা দেখতে পাচ্ছিলাম ম্যাচে 89তম মিনিটে 90তম মিনিটে গোল করে কিন্তু পরের রাউন্ডে নিয়ে যে যাচ্ছিল। সময়টাতে রিয়াল মাদ্রিদে আসলে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন এবং বার্সেলোনাতে ছিলেন মেসি, নেইমার, এই যে তখন দুই দলের যে পরিমাণ লড়াই আমরা দেখেছি, এই ম্যাচগুলো কিন্তু আসলে বিশ্ববিখ্যাত হয়ে আছে। Of course. তারপর থেকে কিন্তু প্রিমিয়ার লিগের কিন্তু সেই ধাঁচটা কমে গেছে যখন রোনালদো সৌদি লিগে চলে আসলেন এবং মেসি মেসি তো তখন ইন্টার মায়ামি পিএসজি তে চলে গেলেন। পিএসজি যাওয়ার পর থেকে আসলে তখন থেকে আসলে লা লিগার ধাঁচটা তা অবশ্যই অনেকটাই কমে গেছে। তারকার কখনো অভাব হয় না অভাব actually। হয় না। তারপরে বার্সেলোনা লামিনী ইয়ামালের মতো প্লেয়ার এসেছেন, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসরা সে হাল ধরেছে। হয়তো কিছুটা সময় সাফার করতে হয়েছে দুটো টিমকে, বাট এখন কিন্তু বিশ্বমঞ্চে নিজেদেরকে আবারও যাচ্ছি না এই দুই ক্লাব কেন তাদেরকে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ক্লাব বলা হয়ে থাকে। আমরা যদি আজকে একটু পর্তুগালের টিমের দিকে তাকাই, আমরা যদি ম্যাচ একটু বিশ্লেষণ করতে চাই, পর্তুগালের টিমটি কিন্তু বেশ কম্প্যাক্ট একটা টিম। গোলবারে রয়েছে কস্তা, এক্সপিরিয়েন্সড এস হেল একটি পার্সন, দুর্দান্ত গোলকিপিং করে থাকেন তিনি। আর আমরা যদি মিডফিল্ডের কথা বারবার বলছি, বর্তমানে আমার কাছে মনে হচ্ছে এইবারের বিশ্বকাপে পর্তুগালের উপর কারো মিডফিল্ড নেই। চক্রের দুর্দান্ত শক্তিশালী একটা মিডফিল্ড নিয়ে পর্তুগালি ওয়ার্ল্ড কাপে এসেছে। আমরা পর্তুগালের আক্রমণ দিকে লক্ষ্য করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পর্তুগালে কিন্তু টিপিক্যাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা আমরা যদি অ্যাঙ্করম্যান মিডফিল্ডার যাদেরকে বলা হয়ে থাকে, এই ধরনের মিডফিল্ডার কিন্তু নেই। এবং তাদের কিন্তু আসলে সব থেকে শক্তির জায়গায় কিন্তু তাদের ডিফেন্স, আমি যদি ভুল না করি। অলসো তাদের মিডফিল্ড দুর্দান্ত স্ট্রং। আমরা দেখতে পাচ্ছি টিপিক্যাল ডিফেন্সিভ মিডফিল্ডার তাদের টিমে নেই। ভিতিনা রয়েছে, ভিতিনা যদি আমি ফুটবলের ভাষায় বলতে চাই রেজিস্টা মিডফিল্ডার। তারা হচ্ছে নিচ থেকে বল উপরে পাঠায় বা নিচ থেকে বিল্ড আপ করে ডিফেন্স ব্রেকিং পাস দিয়ে উপরে বল পাঠাচ্ছে। সেক্ষেত্রে পর্তুগালের অ্যাটাক যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, তাদেরকে ডিফেন্সিভ মিডের প্রয়োজন হচ্ছে না, তাদের ফুল ব্যাকের ডিফেন্সে হেল্প করতেছে। ইন দ্যাট কেস মিডফিল্ডে কিন্তু প্রচুর স্পেস পাচ্ছে যে আপনার মিডফিল্ডার হয়ে স্প্রেস করতে হচ্ছে। মিডফিল্ডে আসলে শক্তিশালী আমার মনে হয় যদি নাও হয়, সেক্ষেত্রে তারা যেভাবে ফরমেশন খেলে থাকে 4-2-3 ফরমেশনে, যদি ভুল না করি, এর আগের বিশ্বকাপ আমরা যেটা দেখেছি সবসময় তাদের নিচের দিকে আসলে 4 জন ফুটবলার অল টাইম তারা লেগে থাকে। এবার হয়তো এই জিনিসটা দেখতে পাবো না আমরা, কারণ এইবার দলের প্র্যাকটিক্যালি অনেক কিছু পরিবর্তন হতেই কোচ পারে। পরিবর্তন হয়েছে। মার্টিনেজ দুর্দান্ত একটি কোচ, দুর্দান্ত মিডফিল্ড পেয়েছে। যেটা আমি বারবার বলছি, ফুল ব্যাকের সাপোর্ট পাওয়ার কারণে মিডফিল্ডে কিন্তু ওয়ার্ক রেট অনেক কমে যাবে। মানে নিচে এসে যে তারা ডিফেন্সে হেল্প করতে হবে এরকম দেখতে হবে না ব্রুনো ফার্নান্ডেসকে। ব্রুনো ফার্নান্ডেসদেরকে আমরা জোয়ান নেভেজের কথা বলছি, ভিতিনার কথা বলছি, দুর্দান্ত ফুটবল খেলেছে থ্রু আউট দ্য এন্টায়ার সিজন। আর উপরে যদি আমরা কথা বলি, উপরে নেতো রয়েছে, লিয়াওরা রয়েছে, আর ক্রিস্টিয়ানো রোনালদোর কথা কি বলবো। যদিও হয়তো 90 মিনিট ধরে তিনি খেলতে পারবেন না, বাট তার এখনো যে ইম্প্যাক্ট, এখনো রোনালদো ডিবক্সে গেলে তাকে যেভাবে 3-4 জন প্লেয়ার ঘিরে ধরে রাখে, তাকে যে ব্লক করে ধরে রাখে, এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিন্তু ধরে অন্যান্য প্লেয়াররা গোল করতে পারবে। এবং এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিগত কয়েক ম্যাচ ধরে রোনালদো যাচ্ছে, তাকে মার করতেছে, অন্যদিক থেকে যে ফ্রি স্পেসটা হয়ে যাচ্ছে সেদিক থেকে কিন্তু গোল বের করে আসছে পর্তুগাল। তিনি গোল করেন। এই রোনালদো আসলে এমনই। রোনালদো একটা কথা বলেছে, তিনি আসলে পরিশ্রম করে খেলেন, আর যে পরিশ্রমী তার সফলতা সব থেকে বেশি। তার আগে আমরা একটু আজকের ম্যাচ নিয়ে জানবো যে ডিআর কঙ্গো এবং পর্তুগাল, এই দুই দল কিন্তু এর আগে প্রীতি ম্যাচ কিংবা বিশ্বকাপ ম্যাচ কোনোখানেই কিন্তু তারা একে অপরের বিপক্ষে খেলেনি। এমন একটি দল কঙ্গো, তারা পর্তুগালের বিপক্ষে খেলছেন। এবং যদি কিছু রেকর্ডের কথা যদি বলি, যে কঙ্গো মাত্র 2 বার বিশ্বকাপে অংশ নিয়েছেন এই 2026 বিশ্বকাপ সহ। লাস্ট তারা বিশ্বকাপে অংশ নিয়েছিল 1974 সালে। 52 বছর পর তারা বিশ্বকাপ খেলতে নামছেন, তাও আবার এত বড় একটা দলের বিপক্ষে, যে দলের সব থেকে বড় একটা স্টার রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অপরদিকে 9 বার 2026 বিশ্বকাপ দিয়ে 9 বার কিন্তু বিশ্বকাপে পর্তুগাল কিন্তু অংশ নিয়েছে। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোর আগমনের আগে পর্তুগাল কিন্তু মাত্র 3 বার বিশ্বকাপ খেলেছে। ইউসুফের আমলে একবার খেলেছে, 80 দশকে একবার খেলেছে, আর 2002 যেটা খুব সম্ভবত কোরিয়া এবং জাপান হোস্ট করেছিল সেই বিশ্বকাপে খেলেছে। পর্তুগাল কিন্তু বিশ্বকাপের মঞ্চে রেগুলার টিম ছিল না। আফটার ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল কিন্তু টানা 6 বার বিশ্বকাপ খেলেছে। এই যে পর্তুগালের একটা এন্টায়ার জেনারেশন, এটাও তো মেসির সাথে রেকর্ড, যে আজকে মাঠে নামলেই সেই রেকর্ড বুকে জায়গা করে নেবেন যে বয়স্ক প্লেয়ার হিসেবে এবং সর্বোচ্চ 6 বার বিশ্বকাপ খেলার। এটাও একটা যৌথভাবে রেকর্ড। 2006 এর খেলা আমরা এবার বলছিলাম, কিন্তু 4 জন প্লেয়ার রয়েছে 2006 বিশ্বকাপ খেলা। লুকা মদ্রিচ রয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে, লিওনেল মেসি রয়েছে, ওচোয়া রয়েছে। তো আমরা আসলে রেকর্ডের পর রেকর্ড দেখতে পাচ্ছি। যেটা বলছিলাম, ক্রিস্টিয়ানো রোনালদো আসার পর থেকে টানা 6 বার পর্তুগাল বিশ্বকাপ খেলেছে।
পুরো একটি এন্টায়ার পর্তুগাল জেনারেশনকে ইন্সপায়ার করেছেন কিভাবে বেটার ফুটবল খেলতে হয়। তাকে দেখে পর্তুগালের ছোট ছোট ছেলেদের কথা যদি বলি, তারা ফুটবল খেলতে ইন্সপায়ার হয়েছে। এবং এরকমও হয়েছে পর্তুগাল রোনালদো যে এবার প্রথমবারের মতো বিশ্বকাপে তার ডেবিউ হয়, তখন কিছু প্লেয়ারের জন্ম হয়নি, সেসব প্লেয়ার বর্তমান আজকের বিশ্বকাপের আজকের ম্যাচে কিন্তু তারা খেলছে। যাকে দেখে বড় হওয়া, তার সাথে বিশ্বকাপের মতো মঞ্চ শেয়ার এবং করা। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে রোনালদোর সব থেকে বড় ফ্যানই কিন্তু এমবাপ্পে, কিলিয়ান এমবাপ্পে। সেই কিলিয়ান এমবাপ্পের আইডল কিন্তু সেই রোনালদো। সেই রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পে যদিও 22 বিশ্বকাপে একই সাথে খেলেছেন, তাদের দেখা হয়েছে, কিন্তু এই বিশ্বকাপে তারাও রয়েছেন এবং দুইজনই বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট খেলোয়াড়। হি ইজ স্টিল ইন্সপায়ারিং প্লেয়ার্স এন্ড স্টিল প্লেইং। এটা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ফুটবল ফ্যান, অ্যাজ এ রোনালদো ফ্যান আমি বলবো এটা আমাদের জন্য একটা ব্লেসিং, তাকে এখনো খেলতে দেখতে পাবো। এরকম বিশ্বের ফুটবল আসলে এভাবেই চলে আসে, একজন আরেকজন থেকে শিখে। বাংলাদেশের ক্রিকেটে যদি সাকিব আল হাসানের কথা বলি, তার ফ্যান বেজ কিন্তু সারা বিশ্বে আছে এবং এরকম কয়েক শতাধিক নাম আছে বাংলাদেশেরও বাইরে, তার নাম অনুসারে নাম রাখা হয়েছে। এবং এমন একটা ক্রিকেটার রয়েছেন, তার ছেলের নামও কিন্তু সাকিব আল হাসান রাখা হয়েছে। এরকম হয়, যেমন লামিন ইয়ামালের কথা যদি বলি, তিনি আসলে তার আইডল মানেন তিনি মেসিকে, এবং মেসিকে তিনি মনে প্রাণে ধারণ করেন এবং খুব শ্রদ্ধাও করেন। এই যে প্রজন্ম থেকে প্রজন্মে ফুটবলার আসে, তারা কিন্তু আসলে তার পূর্ব প্রজন্ম যারা আছে বা বর্তমান যারা খেলছেন তাদের থেকে কিন্তু শিখেই তারপর আসেন। সেটা যাক, যদি বিশ্বকাপে পর্তুগাল এবং কঙ্গোর কথা যদি বলি, তাদের সাফল্যের কথা যদি বলি, এর পূর্বে তো মাত্র একবার তারা বিশ্বকাপ খেলেছে 1974 সালে, এবং সেটি গ্রুপ পর্ব থেকে তারা বাদ হয়ে যায়। অপরদিকে যদি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা যদি বলি, তৃতীয় স্থান তাদের সর্বোচ্চ, সেটি বলা যেতে পারে ফাইনালের একদম ধারের কাছে গিয়ে তারা ফিরে এসেছে। এক্স্যাক্টলি, তাও সেটি হচ্ছে ইউসেফের আমলে 1974 বিশ্বকাপে সম্ভবত। এরপরে 2006 বিশ্বকাপে যেবার রোনালদো প্রথমবার অ্যাপিয়ারেন্স হয়েছিল, সেবার কিন্তু ইংল্যান্ডের এগেইনস্টে কোয়ার্টার ফাইনালে ট্রাইব্রেকারে তাদেরকে বিট করে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, এবং সেই ট্রাইব্রেকারের সর্বশেষ পেনাল্টি কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো নিয়েছিলেন। রোনালদো এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে এটি রোনালদোর বেস্ট অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি। সেমিফাইনাল পর্যন্ত তারা গিয়েছিল, এরপরে কিন্তু আর দেখা পাইনি। আমরা দেখতে পেয়েছি এবং সেটি কিন্তু মরক্কোর সাথে, এবং মরক্কো কিন্তু এই 2022 বিশ্বকাপে কিন্তু মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে চলে যায়, মরক্কো পর্তুগালকে হারিয়ে। এটাও কিন্তু রোনালদোর একটা বড় সাফল্য ধরা যেতে পারে, কারণ এই দলটা অতটাও আসলে শক্তিশালী ছিল না, সেই দলকে মোটামুটি টেনে এভাবে সেমিফাইনালের কাছাকাছি নিয়ে যাওয়া, এটা আসলে বড় কিছু। অল দ্য আদার ইয়ার্স, মানে আদার ইয়ার্স বিফোর রোনালদো এত বছর ধরে যে পর্তুগাল টিমকে একা টেনে নিয়ে এসেছিলেন, আমরা বারবারই বলতাম হয়তো আরেকটু বেটার টিম পেলে, হয়তো একটু বেটার ম্যানেজার পেলে পর্তুগালের সাফল্য দেখতে পেতাম আমরা, যেটা ওয়ার্ল্ড কাপে পাচ্ছিলাম এত বছর ধরে। এবার কিন্তু সেই কথা বলার কোনো অবকাশ নেই। দুর্দান্ত ফুটবল টিম পেয়েছে, যারা ক্লাবের দুর্দান্ত পারফর্ম করছে। চ্যাম্পিয়ন্স লিগ উইনার বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন এই টিমে। রিসেন্ট টপ 3 পারফরমেন্সে যদি আমরা কথা বলি, ভিতিনার কথা আমি আজকে বলবো, জোয়াও নেভেজের কথা বলবো। দারুণ ফুটবল খেলেছে তারা, এত স্ট্রং একটি মিডফিল্ড পেয়ে, এত দারুণ একটি অ্যাটাক পেয়ে, বের্নার্ডো সিলভাও আছে। এক্স্যাক্টলি, এত দারুণ অ্যাটাক পেয়ে যদি এইবার কিছু না করতে পারে, এটি পর্তুগালের জন্য চরম হতাশার কারণ হবে। এবং এবার আমার মনে হচ্ছে সুযোগ আছে, কারণ বড় দলগুলো আসলে যে পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে, এটা আসলে অনেক বেশি হতাশার। এই হতাশার ভিতর থেকে যদি আসলে সাফল্য তুলে নিয়ে আসতে পারে, এটি আসলে আমি বলবো অনেক বেশি। অবশ্যই এখনো পর্যন্ত খাতা কলমে আমার কাছে মনে হয়েছে পর্তুগালের টিম স্টিল নাও বেস্ট টিম ইন দিস ওয়ার্ল্ড কাপ। তবে আজকে ম্যাচের পর আসলে আমরা আরো ভালোভাবে বলতে পারবো যে কি ধরনের। আমরা একটা জিনিস শুধু ক্লাব ফুটবল তাদেরকে নিয়ে ভাবি, কিন্তু তাদের যদি সমন্বিত কম্বিনেশন পারফরমেন্স যদি না হয়, তাহলে কিন্তু সেটি হবে না। যদি ব্রাজিলের কথা বলি, সেই দলটাতে আমার মনে হয় বিশ্বের সব থেকে বেশি তারকা এবং বেশি এক্সপেরিয়েন্স তাদের কিন্তু এই যে দলগত টিম কম্বিনেশনটা কিন্তু আমরা দেখতে পাইনি, যার কারণে মরক্কোর বিপক্ষে সুযোগ পেয়ে গোল দিতে পারেনি, অথচ তাদের থেকে বেশি ভালো পারফরমেন্স করেছে মরক্কো। সেটা অবশ্য আজকের পর্তুগালের সাথে এরকমটা হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আমি রিসেন্টলি পর্তুগালের ম্যাচ থেকে একটু ব্যাখ্যা করতে চাই, তারা কিন্তু ম্যাচে বেশ ভালো কম্বিনেশন মেনটেন করেছে। তাদের সর্বশেষ 5 ম্যাচে কিন্তু দর্শক 4টিতে জয় পেয়েছে, এবং একটি বিশেষ জয়ের কথা যদি বলি, তারা আর্মেনিয়াকে 9-1 গোলে পরাজিত করেছে, বিশাল এক জয় ছিনিয়ে এনেছে। এবং সর্বশেষ ম্যাচে নাইজেরিয়ার এগেইনস্টে 2-1 গোলে কিন্তু তারা জয় পেয়েছে। যদিও ক্রিস্টিয়ানো রোনালদো সেই ম্যাচে গোল বের করতে পারেনি, বেশ কয়েকটি ইজি চান্স মিস করেছে, এরপর কিন্তু বেশ ট্রলের শিকার হতে হয়েছে তাকে। তবে আমরা যতবারই একটা জিনিস দেখতে পেয়েছি, একটা কোচ রয়েছে ফুটবলে, গত ম্যাচে গোল মিস করা রোনালদো বা গত ম্যাচে গোল শূন্য থাকা রোনালদো পরের ম্যাচে আরো হিংস্র হয়ে ওঠে। মানে রোনালদোকে বলা হয় যে রোনালদো হচ্ছে বেস্ট প্লেয়ারকে, গত ম্যাচে গোল মিস করলে যে রোনালদো থাকে, সেই রোনালদো যদি এই ম্যাচে খেলতে নামে, সে হচ্ছে রোনালদোর বেস্ট ভার্সন। তার যে গোলের ক্ষুধা, তার যে জয়ের ক্ষুধা, এই ক্ষুধাই কিন্তু তাকে
ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বানিয়ে এনেছে গত 20 বছর ধরে। তার কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু এটাই আমরা ব্যাকবোন হিসেবে বিবেচনা করতে পারি। হ্যাঁ দর্শক, আর মাত্র খেলার হয়তো 2 মিনিট বাকি আছে। তার আগে যদি বলি, বিশ্বকাপে খেলতে নামার আগে কিন্তু 5টি ম্যাচের 4টিতেই জয় পেয়েছে পর্তুগাল। অপরদিকে কঙ্গোর কথা যদি বলি, তারা সর্বশেষ 2 ম্যাচে, একটিতে জয় আর একটিতে হার আর একটিতে ড্র, এবং 5 ম্যাচে তাদের 2টিতে জয়, 2টিতে হার এবং 1টিতে ড্র। তারা আসলে সেভাবে ভালো করে বিশ্বকাপে কিন্তু আসেনি, যদিও প্রমাণ করি কিন্তু বিশ্ব মঞ্চে এটা কিন্তু আমরা বারবার বিশ্বকাপে ছোট দল বলে কিছু নেই। আমরা প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটা কথাই বারবার বলছি, নিজেদের জাত চিনিয়ে আসলে বিশ্ব মঞ্চে এসেছে। আমরা যদি গ্রুপের বাকি 2 দলের কথা বলি, বাকি 2 দলের মধ্যে উজবেকিস্তান রয়েছে, কলম্বিয়া রয়েছে। কলম্বিয়া কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে, বেশ কয়েকটি স্টার তারা ফুটবল ওয়ার্ল্ডকে গিফট করেছে, আমরা দেখতে পেয়েছি। তো সব মিলে বলা যায় গ্রুপটি ভালোই টাফ রয়েছে। উজবেকিস্তানের সাথে বাংলাদেশে তো কিছুদিন পূর্বেই, হয়তো 6 মাস পূর্বেই ম্যাচ হয়েছে, খেলেছে এবং খেলেছেও, এবং তাদের বিপক্ষে কিন্তু ফাইট করেছে, যদিও হেরেছে। এই দলটা আমার মনে হয় না সেভাবে পারফর্ম করতে হবে। এই গ্রুপের তলানিতে থাকবে আমার মনে হচ্ছে, এবং তলানিতে থাকবে, এবং কলম্বিয়া আমি মনে করি যে ফাইট ব্যাক দিবে এবং কলম্বিয়া ইজ এ টিম অফ ফুল অফ স্টারস। আমি মনে করি দুর্দান্ত সব ফুটবল খেলার পুরো ক্লাব বিশ্বকে যদি আমরা বলি ন্যাশনাল থেকে গিফট করেছে তারা। এই গ্রুপটা বেশ কম্প্যাক্ট একটা গ্রুপ আমার কাছে মনে হয়। বিশেষ করে কলম্বিয়া বিশ্বকাপে খেললেই নকআউট পর্বে, এক্স্যাক্টলি এটা আমরা বরাবরই দেখে আসছি। একই সাথে বেলজিয়ামের কথা বলি, এই দলগুলো আসলে অনেকটা ব্যাকডেটেড থেকে যায়, মানে ভালো নাম, ভালো ফুটবল খেলে, কেন যেন সবার আলোচনায় আসে না। তবে আলোচনায় তখনই আসবে যখন আসলে সাফল্য নিয়ে আসতে পারবে। দর্শক, খেলা শুরু হয়ে গেছে অলরেডি, আমরা বেশি কথা বাড়াবো না। আজকের ম্যাচে হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য আলাদা একটা শুভকামনা থাকবে, কারণ তিনি আসলে যে মাপের ফুটবল, তার নামের পাশে যদি আসলে একটা বিশ্বকাপ আসে, এটি আসলে তিনি পরিপূর্ণ, এবং এটা ফুটবলের জয় হবে। যেমন মেসিকে বলা হতো তিনি বিশ্বকাপ জেতেন না, এমন মাপের একজন খেলোয়াড় বিশ্বকাপ জেতেন না, পরপর 2বার কোপা আমেরিকা জিতলেন, বিশ্বকাপ জিতলেন, জীবন পরিপূর্ণ, এবং এবারও তাকে হট ফেভারিট বলা হচ্ছে, এবং বিশ্বকাপ প্রথম ম্যাচে তিনি হ্যাটট্রিক করলেন। রোনালদোর আসলে তার আজকে সুযোগ, আজকের ম্যাচটা রাঙানো। আর্লিং হল্যান্ড গোল করেছে, কিলিয়ান এমবাপ্পে ব্রেস করেছে, লিওনেল মেসি হ্যাট্রিক করেছে। এবার কিন্তু দর্শক রোনালদোর পালা। তিনি অলরেডি নিজের জাত চিনেছেন নিজের বিশ্বকে, বাট এতগুলো কনসিস্টেন্ট পারফরমেন্স দেখতে পাওয়ার পর এইবারে হাই ভোল্টেজ ম্যাচে তিনিও কিন্তু চাবেন এইবারের বিশ্বকাপে গোল সংখ্যা নিজেকে বাড়াবেন। এবার আমরা চাই যে শেষটা অন্তত ভালো করবেন, কারণ শেষ ভালো যার, সব ভালো যার। দর্শক, এতক্ষণ যুগান্তর স্পোর্টস লাইভের সাথে ছিলাম আমি আরফিন জিয়াল অন্তর, আমি সাইম আলভি, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। এবং পুরো বিশ্বকাপ জুড়ে কিন্তু আপনারা যুগান্তর স্পোর্টস এর সাথেই থাকবেন, কারণ যুগান্তর স্পোর্টস বিশ্বকাপের সকল আপডেট সবার আগে দিয়ে থাকে। সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।